হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 9 এর গণিতের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব। চলো ভিডিও শুরু করা যাক। তো বাস্তব সংখ্যা জানার প্রথমে আমরা আগে জেনে নেব দুটো বিষয়। প্রথম হচ্ছে অঙ্ক অর্থাৎ ডিজিট বলতে কি বুঝি, তারপরে আমরা জানবো নাম্বার কি। এই অঙ্ক বা ডিজিট বলতে বোঝায় 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9 এই পর্যন্ত 10টা অঙ্ক আমরা দেখতে পাবো। এবং এই অঙ্কগুলো থেকে কিন্তু আমাদের সংখ্যা গঠিত হয়। কিভাবে? যেমন 1 আর 2 মিলে হয়ে যাবে 12, 2 আর 3 মিলে যেমন 23। তো সেইভাবে আমরা সংখ্যা কি পেয়ে যাব? 0 থেকে শুরু করে 9, তারপরে আরও সংখ্যা বাড়তে শুরু করে 10, 11, 12 করতে করতে অসংখ্য ইনফিনিটি পর্যন্ত কিন্তু আমরা সংখ্যা পাবো। তাহলে কি বুঝতে পারলাম? ডিজিট মানে অঙ্ক, নাম্বার মানে সংখ্যা, দুটো আলাদা জিনিস। কেমন আলাদা জিনিস? ডিজিট হচ্ছে সসীম সংখ্যায় পাবো, যা মাত্র 10টি রয়েছে। আর নাম্বার অর্থাৎ সংখ্যা, যার কোনো সীমা নেই, অর্থাৎ অসীম সংখ্যায় পাবো। আমি কয়েকটা উদাহরণ এখানে দিয়েছি। এবার আমরা জানবো সংখ্যাগুলির শ্রেণীবিভাগ। প্রথমে লিখেছি আমি স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ন্যাচারাল নাম্বার। কাকে বলছে? 0, 1, 2, 3 এরকম করে ইনফিনিটি পর্যন্ত যতগুলো ধনাত্মক সংখ্যা রয়েছে সবগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলবো। মাথায় রাখবে 0 কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। স্বাভাবিক সংখ্যার পর আমরা যেটা পাবো সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা শুধু স্বাভাবিক সংখ্যার সঙ্গে কি যুক্ত হয়ে যাবে? 0। তাহলে 0 সহ সমস্ত স্বাভাবিক সংখ্যাকে আমরা কি বলবো? পূর্ণ সংখ্যা বলবো। তারপরে অখণ্ড সংখ্যা কাকে বলবো? 0 সহ যতগুলো পূর্ণ সংখ্যা রয়েছে ধনাত্মক এবং ঋণাত্মক সবগুলোকে একসঙ্গে মিলিয়ে আমরা পেয়ে যাবো অখণ্ড সংখ্যা অর্থাৎ ইন্টিজার। তার আমরা কি বুঝতে পারলাম? সবার প্রথমে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার সঙ্গে 0 যুক্ত হলে পূর্ণ সংখ্যা, এবং পূর্ণ সংখ্যার সঙ্গে যদি সমস্ত ঋণাত্মক নাম্বারগুলো চলে আসে তাহলে পেয়ে যাবো অখণ্ড সংখ্যা। এবার আমরা দেখে নেব একটা ছক, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা। তাহলে যদি বলি কোন দলটার মধ্যে সবচাইতে সংখ্যা বেশি রয়েছে, তাহলে সেটা হবে কি? অখণ্ড সংখ্যা, তারপরে পূর্ণ সংখ্যা, তারপরে স্বাভাবিক সংখ্যা। এবার আমরা জানবো মৌলিক সংখ্যা কি এবং যৌগিক সংখ্যা কি। মৌলিক সংখ্যা বলতে প্রাইম নাম্বার, অর্থাৎ যে সমস্ত সংখ্যাগুলো এক এবং সেই সংখ্যা দ্বারাই বিভাজ্য তাদেরকে আমরা বলবো মৌলিক সংখ্যা। এবং যে সংখ্যাগুলির কমপক্ষে 3টি করে উৎপাদক থাকছে তাদেরকে আমরা বলবো যৌগিক সংখ্যা অর্থাৎ কম্পোজিট নাম্বার। তাহলে এখানে মৌলিক সংখ্যার কিছু উদাহরণ দিয়েছি, যেমন দেখে নাও 2, 3, 5, 7, তারপরে 11, 13 করতে করতে অসংখ্য আমরা মৌলিক সংখ্যা পাবো। এবার যৌগিক সংখ্যা বলতে যেমন প্রথমে পাবো আমরা 4, 6, 8, এগুলো সব কিছু সংখ্যা যৌগিক সংখ্যা। মাথায় রাখবে কিন্তু 2 মৌলিক সংখ্যা, এবং সবচাইতে ছোট যদি মৌলিক সংখ্যা বলি তাহলে সেটা 2, এবং 2 একমাত্র জোড় মৌলিক সংখ্যা। আর সবচাইতে ছোট যৌগিক সংখ্যা কি? 4। নেক্সট আমরা জানবো পরস্পর মৌলিক। যদি কোনো দুটি সংখ্যা সাধারণ উৎপাদক না থাকে তাহলে তাদেরকে আমরা পরস্পর মৌলিক সংখ্যা বলবো, যেমন 3 আর 5, 4 এবং 9। এবার লক্ষ্য করো 4 কিন্তু মৌলিক সংখ্যা নয়, 9টাও কিন্তু মৌলিক সংখ্যা নয়, কিন্তু এদেরকে যদি আমরা একসঙ্গে যুক্ত করি তাহলে কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা। তারপরে আমরা জোড় সংখ্যা সম্পর্কে জানি, বিজোড় সংখ্যা সম্পর্কে জানি। জোড় মানে যে সমস্ত সংখ্যা 2 দ্বারা বিভাজ্য, বিজোড় মানে যাদেরকে 2 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ পাওয়া যায়, তাদেরকে আমরা বলবো বিজোড় সংখ্যা। এভাবে আমরা বর্গ সংখ্যা, বর্গমূল, ঘন সংখ্যা, ঘনমূল এগুলো সম্পর্কে ধারণা পেয়ে যাব। তাহলে আমরা এই পর্যন্ত কি কি জানলাম? আমরা অঙ্ক সম্পর্কে জানলাম, সংখ্যা সম্পর্কে জানলাম, স্বাভাবিক সংখ্যা সম্পর্কে জানলাম, তারপর আমরা কি জানলাম? তারপর আমরা জানলাম পূর্ণ সংখ্যা সম্পর্কে, তারপর পূর্ণ সংখ্যা সম্পর্কে জানলাম এবং অখণ্ড সংখ্যা সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো মূলদ সংখ্যা কাকে বলে। দেখো, যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাদেরকে আমরা মূলদ সংখ্যা বলবো। এখানে p আর q কি মাথায় রাখবো সবসময়? p আর q কিন্তু অখণ্ড সংখ্যা, আর q এর ভ্যালুটা কিন্তু কখনোই 0 হবে না। এই সমস্ত সংখ্যাকে আমরা কি বলবো? মূলদ সংখ্যা বলবো। যেমন ধরো 2/3, 3/5, 1, 0, তার মনে করো যে 2/18, এই সমস্ত সংখ্যাগুলোকে আমরা কি বলবো? মূলদ সংখ্যা বলবো। কেন বলবো? কারণ প্রত্যেকটা সংখ্যাকে দেখো ভালো করে, উপরে p এবং q, এই p/q আকারে প্রকাশ করা যাচ্ছে। 0 নিচে কিছু মানে কি আছে? 1 আছে, 1 নিচে কিছু মানে 1 আছে। তাহলে যে দেখো সংখ্যাগুলো আমরা কি করতে পারছি? p/q আকারে প্রকাশ করতে পারছি। এদেরকে আমরা কি বলবো? মূলদ সংখ্যা বলবো। এবার জানি অমূলদ সংখ্যা কাকে বলে। সিম্পল কথা, যে সমস্ত সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো না, এই আকারে যদি আমরা প্রকাশ করতে না পারি তাহলে তাদেরকে আমরা অমূলদ সংখ্যা বলবো। যেমন উদাহরণস্বরূপ কি দিতে পারি আমরা? উদাহরণস্বরূপ যেমন মনে করা যায় পাই একটা কি? অমূলদ সংখ্যা। মাথায় রাখবে, কারণ কি পাইয়ের কোনো নির্দিষ্ট ভ্যালু নাই। তারপরে ই এর একটি অমূলদ সংখ্যা, এর কোনো নির্দিষ্ট ভ্যালু নেই। তারপরে √3 একটা অমূলদ সংখ্যা, √8 একটা অমূলদ সংখ্যা। তাহলে এরকম যতগুলো সংখ্যা আমরা রুট ওভারের ভিতর পাবো তাদেরকে আমরা কি বলবো? অমূলদ সংখ্যা বলবো। চলো তাহলে মূলদ সংখ্যা সম্পর্কে জানা গেল। চলো এবার তাহলে আমরা কোষে দেখি 1.1 শুরু করি। কি রয়েছে প্রথম অঙ্ক পড়ি। 1 নম্বর অঙ্ক রয়েছে মূলদ সংখ্যা কাকে বলে। কি কোশ্চেন বলেছে সংখ্যা, মূলদ সংখ্যা কাকে বলে। আমরা এখনই ডেফিনেশন পড়লাম মূলদ সংখ্যা কাকে বলে। মূলদ সংখ্যা দেখো আমরা এখানে বলছি মূলদ সংখ্যা কাকে বলে, যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাদেরকে মূলদ সংখ্যা বলে, যেখানে p এবং q অখণ্ড সংখ্যা এবং q ≠ 0। এটা কিন্তু অবশ্যই লিখতে হবে। তারপরে প্রশ্নে রয়েছে 4টি মূলদ সংখ্যার উদাহরণ দাও। কটা চেয়েছে? 4টি মূলদ সংখ্যা। তাহলে লিখি আমি 4টি মূলদ সংখ্যা। কোথায় পাবো আমরা 4টি মূলদ সংখ্যা? দেখো উপরে আমি উদাহরণ দিয়েছিলাম 2/3, তো একইরকমভাবে আমি লিখতে পারি 5/7, 4 মনে করো 11, তার মনে করো -3/8, তার মনে করো 0। এই যে উদাহরণ আমি দিয়ে দিলাম। তারপরে প্রশ্ন নাম্বার 2,
দ্বিতীয় প্রশ্ন কি করছে, ভালো করে পড়ো। প্রশ্ন বলেছে শূন্য কি মূলদ সংখ্যা। প্রশ্ন করছে যে শূন্য কি মূলদ সংখ্যা, উত্তর কি হবে? তোমরা বলো উত্তর কিন্তু একদম হবে হ্যাঁ। হ্যাঁ, শূন্য একটি কি সংখ্যা, মূলদ সংখ্যা হয়। কেন? কারণ আমরা শূন্যকে কি আকারে লিখতে পারি, শূন্যকে মূলদ সংখ্যা লিখতে পারি কেমন, 0/1। এখানে মনে ভালো করে লক্ষ্য করো, 0 হয়ে গেল পি, আর নিচে 1 লিখেছে, এটা হলো কিউ। তাহলে কি হলো, আমরা p/q আকারে কিন্তু প্রকাশ করতে পারলাম। যদি পারি তাহলে সে মূলদ সংখ্যা হয়ে যাবে। এই হলো দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন কি বলেছে, তৃতীয় প্রশ্ন কি বলেছে, তৃতীয় প্রশ্ন বলেছে নিচের মূলত সংখ্যাগুলিকে সংখ্যা রেখায় স্থাপন করে। কোথায় স্থাপন করতে বলেছে, সংখ্যা রেখায়। 3-এর 1 নম্বর অঙ্ক কত বলেছে, 7। তো আমরা কি করবো, প্রথমে সংখ্যা রেখাটা আঁকবো। তাহলে প্রথমে সংখ্যা রেখা এঁকেছি, এদিকে হচ্ছে প্লাস ইনফিনিটি, এদিকে মাইনাস ইনফিনিটি। তাহলে এখানে আমরা দাগ দিয়েছি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এদিকে -1, -2, -3। এই হলো সংখ্যা রেখা। প্রশ্ন বলেছে এই সংখ্যা রেখা স্থাপন করতে হবে কাকে, 7-কে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 7 কোথায় আছে, এই যেখানে 7, তাহলে এখানে আমি দাগ দিয়ে লিখে দিলাম 7, আর এই জায়গাটার নাম কি দিলাম আমি, পি। তাহলে কি লিখলাম যে অতএব সংখ্যা রেখায় কোথায় বলতো, পি স্থানে 7 স্থাপন করা হলো, করা হলো। একই রকমভাবে 2 নম্বর প্রশ্নে কি ছিল, 2 নম্বর প্রশ্নে একই রকমভাবে 2 নম্বর প্রশ্নে দিয়েছে কত, -4। তাহলে -4 যদি বলি তাহলে এখানে -1, -2, -3, এখানে -4 হবে, সেটা দ্বিতীয় অঙ্ক কত হবে, -4। আবার 3 নম্বর প্রশ্ন বলেছে 3-এর 5, এটা আমাদের কষে দেখতে হবে। কি দিয়েছে 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন দিয়েছে 3/5। তো এরকম যতগুলো সংখ্যা আমরা পাবো 3/5, 2/7, অর্থাৎ এগুলো সব কি ধরনের ভগ্নাংশ বলো তো, এগুলো সব কিন্তু প্রকৃত ভগ্নাংশ। তাহলে যতগুলো প্রকৃত ভগ্নাংশ আমরা পাবো সবগুলো কিন্তু একই নিয়মে হবে। এগুলো অপ্রকৃত ভগ্নাংশ, সেগুলো একটা আলাদা নিয়ম হয়। তাহলে আমি প্রথমে দেখাচ্ছি প্রকৃত ভগ্নাংশগুলো কেমনভাবে করতে হয়। চলো শুরু করি। তাহলে প্রথমে আমরা একই রকমভাবে এই দেখো 3/5, তাহলে একটা যে মাথায় রাখো 3/5টা কিন্তু 0 থেকে 1-এর মধ্যে, কোথায় আছে, 0 থেকে শুরু করে 1-এর মধ্যে কিন্তু থাকবে। এই যে 3-এর 5 আছে এটা কি 0 থেকে 1-এর মধ্যে রয়েছে। তাহলে আমরা সংখ্যা রেখাটা আবার স্থাপন করি। চলো সংখ্যা রেখাটা প্রথমে রাখলাম, এই হলো আমাদের প্লাস ইনফিনিটি, এই হলো আমাদের মাইনাস ইনফিনিটি, এই হলো আমাদের 0, এই হলো আমাদের 1, এই হলো আমাদের -1, এই হলো আমাদের 2। এবার হালকা লক্ষ্য করে এটা 3-এর 5। তাহলে এই 0 থেকে 1 এই অংশটাকে কত ভাগ করতে হবে, নিচে অর্থাৎ হরে যেটা থাকবে কত আছে 5, তাহলে 5 ভাগ করতে হবে। তাহলে কটা দাগ কাটবো, 4টা দাগ কাটবো। ভালো লক্ষ্য করো, 1, 2, 3, 4, কোথায় দেখো তো, 1, 2, 3, 4। তাহলে কটা অংশ হয়েছে, ভালো করে লক্ষ্য করি, কটা অংশ হয়েছে, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। তাহলে 5টা অংশ হয়ে গেছে, 5টার মধ্যে কটা, 3টা। তাহলে 1, 2, 3। তাহলে এই যে অংশটা আমরা পেলাম এটা কিন্তু 3/5। তার নাম কি দিলাম, পি। তাহলে কীরকম ভাবে উত্তর লিখবো আমরা, অতএব পি সংখ্যা রেখার পি স্থানে লিখবো, সংখ্যা রেখার পি স্থানে 3/5, সংখ্যা রেখার পি স্থানে কী করা হয়েছে, 3-এর 5 স্থাপন করা হয়েছে। একই রকমভাবে আমরা যদি দেখি 5 নম্বর অঙ্ক কত আছে, 2/9। তারপরে এই 5 নম্বর করে 2/9 একই রকমভাবে করে, তাহলে এই অংশটা কীভাবে ভাগ করতে হবে, 9 ভাগে ভাগ করতে হবে। এই ছিল আমাদের আজকের আলোচনা। এরপরে ভিডিওতে আমরা যে সমস্ত অপ্রকৃত ভগ্নাংশ আছে তাদেরকে সংখ্যা রেখায় কীভাবে স্থাপন করতে হবে সেটা আমি শেখাবো। চলো আজকে পর্যন্ত টাটা, বাই বাই।